প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাজেদা বেগম, রাজধানী আইটিএল কলেজ, লেকচারার ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। আমি আজকে আবারও আরেকটি অনলাইন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজকে তোমাদের তৃতীয় সেমিস্টারের একটি অধ্যায় পঞ্চম স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নের এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো আজকে আমি আমাদের যে প্রিভিয়াস টিউটোরিয়াল, সেই টিউটোরিয়াল অনুযায়ী আজকে আবার চলে আসছি সেই অধ্যায়টা থেকে। আজকে আমি সেই অধ্যায়ের প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি সেই অধ্যায় সম্পর্কে কাকে বলে এবং সেই অধ্যায় থেকে একটি আলোচনা সহকারে গাণিতিক ব্যাখ্যা করেছিলাম। সো আজকে আমরা সেই অধ্যায় থেকে কিছু প্রাসঙ্গিক আলোচনা এবং গাণিতিক ব্যাখ্যা করব, গাণিতিক ব্যাখ্যা এবং কিছু আলোচনাও করব। তো আসি, সবাই শুরু করি। আচ্ছা, আমাদের আজকের যে বিষয়টি সেটা হচ্ছে অধ্যায় পঞ্চম মধ্যম মেয়াদী, সবাই স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। এই অধ্যায়টা থেকে আমরা আজকে আমরা একটি সৃজনশীল সলভ করব। আশা করি তোমরা সবাই আমার সাথে বই এবং খাতা নিয়ে বসবে। আচ্ছা, তো আমরা যেটা করছিলাম, প্রিভিয়াস লাইভে আমরা আলোচনা করেছিলাম, এই টিউটোরিয়াল থেকে আমরা আলোচনা করেছিলাম এই অধ্যায়ের স্বল্পমেয়াদী অর্থায়ন কি। তো সেই অধ্যায়টার আলোচনা একটু প্রাসঙ্গিক আলোচনা করছি। স্বল্পমেয়াদী হচ্ছে সাধারণত সেই ধরনের অর্থায়ন যার সময়সীমা 1 বছর এবং তার থেকে কম সময়ের জন্য হয়। তো স্বল্পমেয়াদী অর্থায়নের সেই সূত্র ধরে আমরা মজুদ কাকে বলে সেটা শিখেছিলাম। মজুদ হচ্ছে কাঁচামাল বা আংশিক প্রস্তুত পণ্য। এবং কাম্য মজুদ পরিমাণটা কি? কাম্য মজুদ পরিমাণ হচ্ছে এমন একটি মজুদ পরিমাণ যেখানে মোট মজুদ ব্যয় সর্বনিম্ন হবে, অর্থাৎ পণ্যের বহন ব্যয় এবং ফরমাশ ব্যয় সবচেয়ে কম হবে, সর্বনিম্ন মজুদ ব্যয়। তো মোট মজুদ ব্যয়ের সূত্র ধরে আজকে আমরা অঙ্কটা সলভ করব এবং এই অঙ্কটা সৃজনশীল, আমাদের খালেকুজ্জামান বইয়ের সৃজনশীল 18 পেজ নাম্বার 497 পেজ। আমরা এই অঙ্কটা সলভ করব অধ্যায় তৃতীয় পঞ্চম অধ্যায় স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন প্রথম পত্রের। আচ্ছা, তো আমরা এই অধ্যায়ের সৃজনশীল 18 বইয়ের পেজ নাম্বার 497 শুরু করি। আচ্ছা, শুরু করছি। তার আগে একটু বলে নেই স্বল্পমেয়াদী অর্থায়নটা আমরা কেন করি। স্বল্পমেয়াদী যে অধ্যায়টা, সেই এই অধ্যায়নটা কেন করি? এই অধ্যায়টা করা হয় এই কারণে যে চলতি সম্পদ থাকে প্রতিষ্ঠানে কিছু, সেই চলতি সম্পদগুলো ব্যবস্থাপনা করার জন্য, যেমন নগদ, যেমন মজুদ, যেমন চলতি মূলধন। তো এই চলতি সম্পদগুলো, প্রাপ্য বিল, তো এই চলতি সম্পদগুলো আমাদের ব্যবস্থাপনা করতে হয়। এই জন্যই আমরা এই চলতি মূলধন অধ্যায়টা করছি। তো আমরা চলতি সম্পদ ব্যবস্থাপনার যে 4টি বিষয় রয়েছে, নগদ, তারপর মজুদ পণ্য, প্রাপ্য বিল, চলতি মূলধন। তো এই 4টি বিষয়ের মধ্যে আমরা নগদ ব্যবস্থাপনাটা করব আজকে এবং মজুদ ব্যবস্থাপনার প্রাসঙ্গিক আলোচনার পাশাপাশি কিছু অঙ্ক করব। অঙ্কটাতে চলে যাচ্ছি। সান কোম্পানি এর বার্ষিক চাহিদা 1,50,000 একক। সান একটি কোম্পানি যার বার্ষিক চাহিদা মানে প্রতি বছরে তার উৎপাদনের চাহিদা থাকবে যে এত একক তার উৎপাদন করতে হবে, 1,50,000 একক। প্রতিটি পণ্যের ফরমাশ ব্যয়, এই প্রত্যেকটি পণ্য সে ক্রয় করতে, ফরমাশ দিতে তার ব্যয় হচ্ছে 400 টাকা। ফরমাশ প্রতিটি, তার মানে হচ্ছে ফরমাশ ব্যয় হচ্ছে পণ্য ক্রয় ব্যয়, পণ্য সংগ্রহ করতে যে ব্যয় হয়, তার মানে তার এই পণ্য সংগ্রহ করতে 400 টাকা প্রতি একক ব্যয় হয়। প্রতি একক বহন খরচ হচ্ছে 10 টাকা। আমাদের প্রত্যেকটি পণ্য সংগ্রহ করার পর সেই পণ্যটা ধরে রাখতে, সেই পণ্যটা যাতে নষ্ট না হয়, গুদামজাত করতে, সেই সংক্রান্ত খরচ হচ্ছে 10 টাকা। প্রতিষ্ঠানটির এটি হচ্ছে আমাদের একটি ইনফরমেশন। তারপর ইনফরমেশনটা বলেছে প্রতিষ্ঠানটির ধারে বিক্রয়কৃত পণ্যের মূল্য আদায় করতে সময় লাগে 50 দিন। এটা কিন্তু আরেকটি বিষয় চলে আসছে, প্রতিষ্ঠানটির ধারে বিক্রয় করতে পণ্যের মূল্য আদায় করতে সময় লাগে 50 দিন। আচ্ছা, তার আগে একটু বলে নেই, আমরা কিন্তু এখন মজুদ পণ্য ব্যবস্থাপনার একটি ধাপে এই অঙ্কটাতে মজুদ এবং নগদ এই দুইটা ব্যবস্থাপনার অঙ্কগুলি শিখব।
তো দুইটা একসাথে আমরা সৃজনশীল এই জন্যই সলভ করছি। ধারে বিক্রয় করে পণ্যের মূল্য আদায় করতে সময় লাগে 50 দিন, বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধের সময় লাগে 45 দিন। আমি যে বাকিতে পণ্য ক্রয় করেছি তার পরিশোধ করতে, আমি যদি কোনো পণ্যের জন্য কাঁচামাল ক্রয় করি, সেটা ক্রয় করতে আর ক্রয় করার পর সেটা পরিশোধ করতে আমার সময় লাগে 45 দিন। এবং মজুদ পণ্যের গড় অবস্থানকাল, এবং মজুদটা যখন আমি যখন মজুদটা বাকিতে বা নগদে ক্রয় করি, সেটা ক্রয় করে সেটা আমার কাছে রেখে দেই মজুদ হিসেবে, অবস্থান হিসেবে রেখে দেই, অবস্থান থাকে হচ্ছে 30 দিন। বার্ষিক নগদ বহিঃপ্রবাহের পরিমাণ, আমার প্রশ্নে বলাই আছে প্রশ্নের বহিঃপ্রবাহ 45 লক্ষ টাকা। আমার বার্ষিক নগদ মানে প্রতি বছরে আমার নগদ চলে যাচ্ছে, আমার প্রতিষ্ঠান থেকে নগদ প্রত্যেক বছর যাবে 45 লক্ষ টাকা। এবং ব্যবস্থাপক, আমাদের এই সান কোম্পানির ব্যবস্থাপক বলেছে ন্যূনতম নগদ 4 লক্ষ টাকার সিদ্ধান্ত নিয়েছে। তার প্রতিষ্ঠানটি ন্যূনতম নগদ পরিমাণ 4 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তার প্রতিষ্ঠানে সে 4 লক্ষ টাকা নগদ হিসেবে রাখবে, ন্যূনতম নগদ। তো আমাদের এই সূত্র ধরে কিন্তু আমরা এই অঙ্কটা এখান থেকে এই রাখার সিদ্ধান্ত পর্যন্ত আমরা গহ করব। আর এই সান কোম্পানি থেকে 10 টাকা বহন খরচ 10 টাকা পর্যন্ত আমরা গ করব। আমাদের সৃজনশীলের 4টা অংশ থাকে। আমাদের প্রথমে থাকে জ্ঞানমূলক, তারপর অনুধাবনমূলক, তারপর প্রয়োগমূলক, তারপর বিশ্লেষণ। তো আমাদের কিন্তু জ্ঞানমূলকের এগুলো থিওরিটিক্যাল সম্পূর্ণ, আর অনুধাবনমূলকে আমাদের জ্ঞানমূলকের প্রাসঙ্গিক আলোচনা। আর আমাদের যে উদ্দীপকের আলোকে যে ব্যাখ্যা করতে হবে, এটা হচ্ছে আমাদের অঙ্কের, যেটা আমরা গ। তো গটা সলভ করব আমরা এবং গহটাও সলভ করব। সো আজকে আমি গ এবং গহ মানে ম্যাথমেটিক্যাল টার্মটা তোমাদের দেখাবো। তো এই উদ্দীপকের আলোকে আমি গ সমাধান করব। সো এইটুকু মুছে ফেলছি, যতটুকু আমার গয়ের ইনফরমেশন দরকার অতটুকু রেখে দিয়েছি। এই হচ্ছে গ। তো আমরা আসি গ। গতে বলেছে উদ্দীপকের আলোকে মোট মজুদ ব্যয় নির্ণয় করো। এটা গতে বলেছে উদ্দীপকের আলোকে মোট মজুদ ব্যয় নির্ণয় করো। আমরা কিন্তু মোট মজুদ ব্যয় নির্ণয় করতে পারি না, তো আজকে কিন্তু শিখবো। এই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, এই পঞ্চম অধ্যায়ের 2 নম্বর সূত্র, যেটা তোমরা লিখে নিবে এবং নোট করবে, আমি দেখাচ্ছি। তো আমরা আজ প্রথমে সমাধান করব গটা। সান কোম্পানি এর মোট মজুদ ব্যয়, আমরা যেটাকে বলি টিসি, নির্ণয় করা হলো। ওকে, আমাদের এই মোট মজুদ ব্যয় টিসি নির্ণয় করা হলো, এখনো হয়নি, তো নির্ণয় করব। তো নির্ণয় করতে আমাদের টিসি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। মোট মজুদ ব্যয়, যেটাকে আমরা টিসি বলবো। মোট মজুদ ব্যয় মানে হচ্ছে মোট বহন ব্যয় যোগ মোট ফরমায়েশ ব্যয়। সংক্ষেপে আমি ভেঙে দিচ্ছি, আগে ভাঙবো তারপর ব্যাখ্যা করব। মোট মজুদ ব্যয় আমরা যেটাকে বলবো টোটাল কস্ট, টিসি, মোট বহন ব্যয় যোগ মোট ফরমায়েশ ব্যয়। তো মোট বহন ব্যয়টা কি? মোট বহন ব্যয় হচ্ছে পণ্যদ্রব্য সংগ্রহ করার ব্যয়, আর মোট ফরমায়েশ ব্যয় হচ্ছে পণ্যদ্রব্য ধরে রাখার জন্য ব্যয়, বহন ব্যয়টা হচ্ছে। আর ফরমায়েশ ব্যয়টা হচ্ছে পণ্যদ্রব্য সংগ্রহ করার জন্য যে ব্যয় হয়। পণ্যদ্রব্য আমি কোনো মজুত করতে হলে প্রথমে সেটা কি করতে হবে, আমাকে কিনে আনতে হবে। তো পণ্য ক্রয় করার ব্যয়কে আমরা বলবো ফরমায়েশ ব্যয়, আর এই ফরমায়েশ ব্যয়টা মোট বের করতে হবে। আর বহন ব্যয়টা হচ্ছে যখন পণ্য কিনে নিয়ে আসবো, সেটাকে আমি সংরক্ষণ করব কিভাবে, সেটাকে আমি গুদামজাত করতে পারি, বীমা
করতে পারি সেই পণ্যগুলোকে ধরে রাখার জন্য, ঠিকভাবে ব্যবস্থাপনা করার জন্য আমি কোনো পাহারাদার রাখতে পারি, বা নষ্ট যাতে হয়ে না যায় সেজন্য আমি যে কোনো ধরনের গুদামে পাহারাদার বা বিমা বা সেকালে নষ্ট এই ধরনের ব্যয়গুলোকে আমরা বহন ব্যয় বলবো, যা পণ্যটাকে ধরে রাখার জন্য করতে হয়। তো এইটাকে আমি কিভাবে, এই দুইটার সম্মিলিত যোগফলকে আমরা বলবো মোট মজুদ ব্যয়। তো এই মোট বহন ব্যয়টাকে আমরা প্রকাশ করব EOQ divided by 2 into C plus A divided by EOQ into O. EOQ divided by 2 into C plus A divided by EOQ into O. এই প্রত্যেকটা সূত্র কিন্তু ব্যাখ্যা আমি বলেছি। এই সম্পূর্ণটাকে বলা হয়, এই সম্পূর্ণটাকে আমি বলবো মোট বহন ব্যয় যোগ মোট ফরমায়েশ ব্যয়। এতটুকু যদি সম্পূর্ণ তোমরা বুঝতে পারো তাহলে আমি নেক্সট স্টেপে যাব। এবার আমরা অঙ্কের দিকে যাব। আমরা কিন্তু জানি টিসি, আমরাও জানি কিভাবে বের করতে হয়, EOQ 2 into C। এই হচ্ছে আমাদের 2 নং সূত্র। তো আমরা এখন এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, EOQ কিন্তু আমাদের অঙ্কে দেওয়া নেই। EOQটা কি, আমি আবার EOQ এর আলোচনা যাই। EOQ হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এই মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণটা কি? মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ হচ্ছে এমন একটি ফরমায়েশ পরিমাণ বা একক যেখানে পণ্যের যে বহন ব্যয় এবং এই ফরমায়েশ ব্যয়টা সবচেয়ে কম হবে। আমি এমন ক্রয় করব যে ব্যয়টা আমার সবচেয়ে কম হবে এবং ক্রয় করার পর সেটা ধরে রাখার যে ব্যয়টা হবে সেটা আমার কম হবে। এই দুইটার সম্মিলিত যোগফলকে কিন্তু মোট ব্যয় বলছি। তো এই দুইটার সম্মিলিত যোগফল যখন কম হবে সেটাকে আমরা EOQ বলবো। তো EOQ কিন্তু এই প্রশ্নে আমাদের বের করে দেওয়া নেই। আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে EOQ কিভাবে নির্ণয় করতে হয় দেখিয়েছিলাম, তারপর আজকে দেখাবো, পাশাপাশি তোমরা দুইটা শিখে যাবে। তো এইটা হচ্ছে EOQ। তো আমাদের EOQ এখানে বের করতে হবে অঙ্কে। তো আসি, মুছলাম। আমরা জানি EOQ equals to root over 2AO divided by C। আমাদের মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণের সূত্র হচ্ছে EOQ 2AO divided by C। আমাদের কিন্তু EOQ এর আরেকটি সূত্র আছে, এটা কি, আমরা 2AO divided by IP। আমরা IPও দিয়েও C দিয়ে ভাগ দিতে পারি এবং IP C দিয়ে কখন ভাগ দিব, যখন বহন খরচ টাকায় দেয়া থাকবে, আর বহন খরচ যখন পার্সেন্টে দেয়া থাকবে। বহন খরচটা যখন টাকায় দেওয়া থাকবে তখন C, আর যখন বহন খরচটা টাকায় দেওয়া থাকবে না, পার্সেন্টে দেওয়া থাকবে, মানে শতকরা প্রকাশ থাকবে, তখন আমরা IP সূত্রটা ইউজ করব। তো এটা অঙ্কের আকারে, যেখানে আমাদের এখানে বহন খরচ, এই যে বহন খরচ কিন্তু আমাদের প্রতি একক বহন খরচ 10 টাকা, দ্যাট মিন্স টাকায় দেওয়া, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন আমরা এখানে কি কি আমাদের দেওয়া আছে সেটা পাশে লিখে নিই। এখানে A সমান সমান বাৎসরিক চাহিদা। বার্ষিক চাহিদা, সান কোম্পানির বার্ষিক চাহিদা হচ্ছে 1,50,000। এই যে 1,50,000 একক, এটা হচ্ছে বছরে, প্রতি বছরে তার পণ্য উৎপাদন করতে এত চাহিদা। তারপর হচ্ছে ওকে আমরা বলবো, জানি ফরমায়েশ ব্যয়, আমরা জানি ফরমায়েশ ব্যয়। ফরমায়েশ ব্যয় আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছে প্রতিটি পণ্যের ফরমায়েশ ব্যয় 400 টাকা। তাহলে আমাদের এখানে ফরমায়েশ প্রতি ব্যয় হয় 400 টাকা। সি হচ্ছে আমাদের প্রতিটি একক বহন খরচ, এই যে সি মানে হচ্ছে বহন খরচ 10 টাকা।
বহন ব্যয়। ক্লিয়ার? এখন আমরা বসাবো এখানে টু ইন্টু 1,00,000 ইন্টু 400, সি হচ্ছে 10। আমাদের এখানে 2 ইন্টু 1,50,000, আমরা এই উপরের অংশটা গুণ করছি, ইন্টু 400। কোটির মতো বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে একে আমরা যদি 12 দিয়ে ভাগ 10 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এটা আসে। এখন আমরা এই 12 কোটিকে আমরা 1,20,00,000কে আমরা কি দিয়ে ভাগ করব? রুট করব। সো রুটটা করার জন্য আমি তোমাদেরকে ক্যালকুলেটরটা ইউজ করে দেখাচ্ছি। ক্যালকুলেটর একটু ডিস্টার্ব হচ্ছে। 12 এটাকে আমরা জাস্ট এইভাবে রুট চিহ্ন দেব, অ্যান্সার দেব। রুট কত? এই যে আমাদের চলে আসছে, অ্যামাউন্ট আসছে হচ্ছে 3,464 একক। আমাদের কিন্তু 3,464 একক এসেছে। 3,464 একক আমাদের ইওকিউ বের হয়ে গিয়েছে। সো আমরা কিন্তু এখন ইওকিউ বের করে ফেললাম। এখন কিন্তু আমরা মোট ব্যয়টা বের করতে পারবো, কারণ আমাদের মোট ব্যয় বের করতে ইওকিউ লাগবে, আর ইওকিউটা আমরা বের করে ফেলেছি। এই যে, সো এখন আমরা মোট ব্যয়টা বের করব। তো আমি মুছি। সো গতে আমরা কিন্তু এখন আছি। তাহলে সান কোম্পানি এর মোট মজুদ ব্যয় টিসি সমান সমান, টিসি সমান সমান আমরা জানি ইওকিউ ডিভাইডেড বাই 2 ইন্টু সি প্লাস এ ডিভাইডেড বাই ইওকিউ ইন্টু ও। এখন কিন্তু আমরা ইওকিউ জেনে গিয়েছি যে আমাদের ইওকিউ বের হয়েছে কত? 3,000 কোটি ছিল। হ্যাঁ, 3,464 ছিল। তো আমাদের ইওকিউ কিন্তু 3,464 আমরা বের করেছিলাম। 3,464 ডিভাইডেড বাই 2 ইন্টু সি। সি হচ্ছে আমাদের কেয়ারিং কস্ট, মানে বহন খরচ 10 টাকা, প্লাস এ হচ্ছে আমাদের বছরের চাহিদা, এ বার্ষিক চাহিদা 1,50,000। আর ইওকিউ তো আমরা 3,464 ইন্টু ও হচ্ছে আমাদের ফরমাস প্রতি ব্যয় 400 টাকা। সো আমাদের এটা বের হয়ে গেছে। আমার ইয়েটা ক্লিয়ার কি? আমি একটু দেখতে চাচ্ছিলাম জাস্ট ভিডিওটা। ওকে, আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন 3460কে 2 দিয়ে ভাগ দিব এবং 10 দিয়ে গুণ দিব, এই অ্যামাউন্টটা যেটা আসবে এবং এই অ্যামাউন্টটা যেটা আসবে সেটা সেম আসবে। দেখো তোমাদের প্রায় সেম আসবে। হ্যাঁ, 17,320
দেখো এই 17,320 কিন্তু এই সাইডের অ্যামাউন্ট আসছে, এই যে এইটুকু আসছে। তো এটাকেও যখন আমি করব তখন এটাও কিন্তু 17,320 আসবে। তারপর আমি করে দেখাচ্ছি। দেখো 1,50,000 ভাগ 3,464 ইন্টু 400, আমাদের কিন্তু এই যে সেম অ্যামাউন্ট আসছে 17,320 আসছে, এই সামথিং 1-2 বেশি আসছে। তো 17,320 আচ্ছা, যোগ করলে আসে হচ্ছে 34,641 টাকা। এই হচ্ছে আমাদের মোট মজুদ ব্যয় বের হয়ে গেল। সান কোম্পানির মোট মজুদ ব্যয় বের হয়ে গেছে। সো আমাদের কিন্তু এই সান কোম্পানির মোট মজুদ ব্যয় গ নাম্বারের অঙ্কটা সমাধান হয়ে গেল। দেখো ইওকিউ থেকে আমরা কিভাবে টিসি বের করে শিখে গেলাম, আমরা কিন্তু দুইটা সূত্র শেখা হয়ে গেল। কিভাবে বের করলাম সবাই একটু দেখে নাও আবার। ইওকিউ 2 ইন্টু ইওকিউ ডিভাইডেড বাই 2 ইন্টু সি, এটা হচ্ছে মোট বহন ব্যয়, প্লাস এ ডিভাইডেড বাই ইওকিউ ইন্টু ও, এটা হচ্ছে মোট ফরমাশ ব্যয়। তো এই দুটা কিভাবে বের করে নিয়েছি, এটা যখনই প্রশ্নে মোট মজুদ ব্যয় বের করতে বলবে তখনই তোমার ইওকিউ লাগবে। আর ইওকিউ যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তোমার আগে বের করে তারপর ইওকিউ বের করে তারপর টিসি বের করতে হবে। তো গটা যদি সমাধান শেষ হয়ে যায় আমরা গহতে চলে যাব। মুছে দিলাম। এখন আমি গহ নাম্বার যে টার্মটুকু সেই টার্মটুকু জাস্ট তোমাদের লিখে দেব। গহ নাম্বারটায় কি বলেছে, উদ্দীপকে প্রতিষ্ঠানটি ধারে ধারে বিক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে গৃহীত পণ্যের মূল্য আদায় করে 50 দিনে। ধারে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে 45 দিনে এবং পণ্য অবস্থান বা মজুদ থাকে 30 দিন। আর বার্ষিক নগদ বহিঃপ্রবাহ 45 লক্ষ টাকা। ব্যবস্থাপক ন্যূনতম নগদ 4 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির আমি উদ্দীপকটি একটু সংক্ষেপে তুলে দিয়েছি কারণ এত বড় উদ্দীপক তোলা সম্ভব না। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, প্রতিষ্ঠানটি ধারে বিক্রয় করে, তাই না? যদি ধারে বিক্রয় করে তাহলে বিক্রয়কৃত টাকা কি আদায় করবে না? তো আদায় করতে তার সময় লাগে 50 দিন। এবং ধারে ক্রয়কৃত পণ্যের মূল্য, এই যে ধারে শুধু বিক্রয় করে না, সে আবার কাঁচামাল আছে যেটা এই যে পণ্য উৎপাদিত করতে কাঁচামাল লাগে, সে কাঁচামালটা সে আবার ক্রয় করে, যেটা সে ধারে ক্রয় করে সেটাও আবার সে পরিশোধ করতে হবে। সেটা পরিশোধ করতে তার সময় লাগে 45 দিন। আর সেই পণ্যটা যখন সে কিনে নিয়ে আসে, তার মানে ধারে পণ্য ক্রয় করলো, সেই 45 দিনের তো পরিশোধ করতে সময় লাগে, কিন্তু সেই পণ্যটা তার কাছে মানে মজুদ হিসেবে থাকে 30 দিন। আর বার্ষিক নগদ বহিঃপ্রবাহ, তার প্রত্যেক বছর নগদ হিসেবে তার চলে যায়, আউটফ্লো হয় প্রতিষ্ঠান থেকে 45 লক্ষ টাকা। আর ব্যবস্থাপক, এই সান কোম্পানির ব্যবস্থাপক বলেছে
ন্যূনতম নগদ পরিমাণ 4 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত। তার মানে তার প্রতিষ্ঠানে ন্যূনতম নগদ হিসেবে থাকবে 4 লক্ষ টাকা। তো এই উদ্দীপকের আলোকে আমাকে বলেছে সিদ্ধান্ত নিতে, উদ্দীপকের আলোকে সিদ্ধান্ত নিতে গাণিতিকভাবে। কি সিদ্ধান্ত নিতে? যে এই যে ন্যূনতম 4 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি সঠিক কিনা, এটা আমাকে জানতে বলতে বলেছে যে আসলে কি গাণিতিক ভাবে এটা ব্যাখ্যা করা যায় কিনা। তো আমরা একটু তার আগে আলোচনা করি ন্যূনতম নগদটা কি। তার আগে ন্যূনতম নগদটা কিন্তু জানতে হলে নগদটা কি সেটা জানতে হবে। নগদ কিন্তু প্রতিষ্ঠানের একটা চলতি সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ চলতি সম্পদ। এবার আসি নগদের ব্যবস্থাপনাটা কি। নগদ ব্যবস্থাপনা হচ্ছে নগদ আদায়, দক্ষতার সাথে নগদ আদায়, নগদ পরিশোধ এবং কি পরিমাণ নগদ তোমার হাতে রাখবে সেটার ব্যবস্থাপনা। তার মানে ন্যূনতম নগদটা কি? ন্যূনতম নগদ হচ্ছে কি পরিমাণ নগদ তুমি হাতে রাখবে। নগদ আমরা সচরাচর কোথায় রাখি? হাতে রাখি বা ব্যাংকে রাখি, সঞ্চয় করি, তাই না? তো নগদটা হতে পারে আমি কতটুকু পরিমাণ নগদ আমি হাতে বা ব্যাংকে রাখবো এবং কতটুকু আমি বিনিয়োগ করব। বিনিয়োগ বলতে আমি নগদের বিনিয়োগ বলতে বোঝাচ্ছে আমি কোনো একটা সিকিউরিটি ক্রয় করতে পারি। প্রতিষ্ঠান তার অতিরিক্ত নগদ হাতে না রেখে সেটা বিনিয়োগ করলো, মানে সিকিউরিটি ক্রয় করলো। সে সিকিউরিটি ক্রয় করলে সেখান থেকে সে কি করতে পারে? মুনাফা বৃদ্ধি করতে পারে। অথবা সে ব্যাংকে ডিপোজিট করে রাখলো, সেখান থেকেও সে মুনাফা পেতে পারে। তাহলে নগদ আমি কতটুকু পরিমাণ হাতে রাখবো বা সঞ্চয় করব, সেই পরিমাণটা কি বলা হয়? ন্যূনতম নগদ। ক্লিয়ার? তো ন্যূনতম নগদটাকে আমার এই আলোকে প্রতিষ্ঠান বলেছে 4 লক্ষ টাকার নগদ তার হাতে রাখতে। তো এটা কেন দরকার? প্রতিষ্ঠানের নগদটা হাতে রাখা দরকার কেন? ন্যূনতম নগদটা কেন দরকার? নগদটা না, ন্যূনতম নগদটা কেন? ন্যূনতম নগদ হচ্ছে অতিরিক্তও না আবার কমও না, মানে আমার হাতে, প্রতিষ্ঠানের হাতে এমন পরিমাণ নগদ থাকবে যেটা অতিরিক্তও না আবার স্বল্পও না, অল্পও না। যদি ন্যূনতম অতিরিক্ত নগদ প্রতিষ্ঠান হাতে রাখে তাহলে সে টাকাটা কিন্তু সে অতিরিক্ত ফেলে রাখলো, সেটা কিন্তু সেটা বিনিয়োগ করতে পারলো না। অলস অর্থ প্রতিষ্ঠানের জন্য কিন্তু কোনো মুনাফা বৃদ্ধি করতে পারে না। আবার প্রতিষ্ঠান যদি সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করে দেয়, স্বল্প পরিমাণ অর্থ হাতে রাখে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের যে নিত্য নৈমিত্তিক ব্যয়, যেমন পরিচালন কার্যের জন্য, যেমন মজুরি, কাঁচামাল ক্রয়ের জন্য, শ্রমিকদের বেতন, এই সকল বিষয়গুলো যখন তার দিতে পারবে না, টাকা তার হবে না, তখন তার ন্যূনতম নগদে কিন্তু তার পরিচালন কার্য বন্ধ হয়ে যাবে, প্রতিষ্ঠানটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাহলে দুইটাই কিন্তু খারাপ। এক সাইড হচ্ছে বেশিটাও রাখা ভালো না নগদ, আবার কম রাখাও ভালো না। এই ন্যূনতম নগদটা প্রতিষ্ঠানে নগদ ব্যবস্থাপনার কার্যকে বিশ্লেষণ করে। এবার আসি উদ্দীপকের আলোকে এই সিদ্ধান্তটা নিতে বলেছে যখন সান কোম্পানি তার ন্যূনতম নগদ 4 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তো এই ন্যূনতম নগদের মাধ্যমে আমাকে গহ নাম্বার উদ্দীপকের গহ আলোচনা করতে হবে। তো আমি এটা সংক্ষেপে তোমাদেরকে সূত্রের মাধ্যমে, যেহেতু গাণিতিক আকারে এটা বলেছে উদ্দীপকের আলোকে সিদ্ধান্ত নিতে গাণিতিক বিশ্লেষণের আকারে। সো এই গাণিতিক বিশ্লেষণ কিভাবে? আমরা এটা সূত্রের সাহায্যে ন্যূনতম নগদ অর্থের পরিমাণ নির্ণয় করে দেখব। তো আসি গহ নাম্বার সমাধান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ন্যূনতম নগদ অর্থ পরিমাণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হবেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ন্যূনতম নগদ অর্থের পরিমাণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হবেন। সুতরাং আমি অঙ্কটা একটু মুছলাম। সুতরাং লিখলে হয় না, তাহলে ন্যূনতম নগদের পরিমাণ
করা হলো। আমরা নগদের পরিমাণ নির্ণয় করব। তাহলে ন্যূনতম নগদের পরিমাণ কিভাবে নির্ণয় করব? নগদ অর্থের পরিমাণ সমান সমান মোট নগদ বহিঃপ্রবাহ ডিভাইডেড বাই নগদ আবর্তন। সূত্রটা একটু দেখে নাও সবাই। এটা হচ্ছে সূত্র 3। দুইটা সূত্রের জায়গায় 3 নাম্বার সূত্র হয়ে গেল। এটা 3 নাম্বার সূত্র। ন্যূনতম নগদ অর্থের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়? মোট নগদ বহিঃপ্রবাহ ডিভাইডেড বাই নগদ আবর্তন। ক্লিয়ার? মোট নগদ বহিঃপ্রবাহ, এই উদ্দীপকে কিন্তু মোট নগদ বহিঃপ্রবাহ দেওয়া আছে, যেটা হচ্ছে 45 লক্ষ টাকা, আর নগদ আবর্তন কিন্তু দেওয়া নেই। তাহলে নগদ আবর্তন কি? এটাও একটি সূত্র। তাহলে 4 নাম্বার নগদ আবর্তন, সেটা হচ্ছে 360 ডিভাইডেড বাই নগদ রূপান্তর